অনেকগুলো বক্তব্যে আমি সবসময় যেটি বলেছি যে এই সরকারের মধ্যে যাদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা উপদেষ্টা হিসেবে ফিট না। তাদের অনেককে আমি 18 সাল থেকে চিনি, এমনকি তাদের কেউ কেউ এমন আচরণ করেছে। আমি যখন 18 সালে জেলে যাই, আমার মা তাদের কাছে গিয়েছে, বলেছে আমার ছেলের জন্য একটু কথা বলেন। তারা রাস্তায় নামে নাই, কথা বলে নাই। এছাড়া বিভিন্ন সময় আমরা যখন প্রোগ্রামের আয়োজন করেছি তাদেরকে ফোন দিয়েছি, মানে তাদেরকে আনতেই পারি নাই, মানে হাসিনার বিরুদ্ধে তারা কথা বলবে না। আমি অবাক হয়ে গেলাম যে এই মানুষগুলো পরবর্তীতে উপদেষ্টা হয়ে গেল। তখন আমি এনসিপি নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ যারা, তাদের সাথে কথা বলেছি, এমনকি ছাত্র উপদেষ্টা যারা হয়েছে আমি তাদেরকেও জানিয়েছি তোমরা কাদেরকে উপদেষ্টা বানালে। তো সেই সময় দেখেন আমি লাগাতার কিন্তু সমালোচনা করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি তো রাজনীতি করি, তো আমাকে সমালোচনা করতেই হবে, এই সরকার তার আমার সরকার না। দেখেন আমি সবসময় বলেছি যে এনসিপির যারা নেতারা বা যারা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল তারা কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠন করেছে। আজকে নাহিদ ইসলামের যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে কিন্তু এটা প্রমাণিত হয়। এখন আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলাম এই কথা কেন বলছে? এখন কি তাহলে উপদেষ্টারা নাহিদ ইসলামের কথা শুনছে না, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কথা শুনছে না? আপনি সেই সময় তাদেরকে পছন্দ করে যুক্ত করলেন, আর এখন বলছেন যে তারা জাতির সাথে গাদ্দারি করছে। তাহলে দায়টা কার? নাহিদ ইসলামদের নিতে হবে। অর্থাৎ নাহিদ ইসলামরা যে ভুল করেছেন, নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন যে আমরা ভুল করেছি, এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে। আজকে সংস্কার বিচারের যে আলাপটা আপনি সারা বছর ধরে আমাদেরকে শোনালেন, যে গল্প শোনালেন, ট্যাবলেটটা খাওয়ালেন, এখন কি হলো? দিন শেষে কি আদৌ কোনো সংস্কার হয়েছে? দিন শেষে কি বিচারের কোনো, দিন শেষে নির্বাচনের ট্যাবলেটই সবাই খেলো, এখন তো নির্বাচনের ট্যাবলেটই খেতে হচ্ছে। আমি একটু এই বিষয়টা শেষ করি। তো আমার কাছে মনে হয় আরেকটি জিনিস অ্যাড করে, যেটি সরার তুষার বললেন যে এই রাষ্ট্রপতি কেন। আপনি নিশ্চয়ই শুনেছেন নাহিদ ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি স্পষ্ট করে কথা বলছেন কার সাথে? অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে। তিনি বলছেন বর্তমান রাষ্ট্রপতিকে বহাল রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এবং এই সরকারের প্রধান হিসেবে আমরা আপনাকে চাই। তার মানে কি? তার মানে এই রাষ্ট্রপতিকে বহাল কারা রেখেছেন? নাহিদ ইসলামরা। এখন আপনি 6 মাস পরে, 1 বছর পরে এসে বলেন যে এই রাষ্ট্রপতি আমরা চাই না। আপনি যে সংবিধান মেনে আপনি শপথ নিলেন, আপনি 6 মাস পরে এসে বলেন এই সংবিধান আমরা চাই না। মাঝপথে এসে এই ধরনের কথা বললে দেশটা সঠিক পথে যায় না, একটা আনস্টেবল পরিবেশ সৃষ্টি হয়, যে কারণে অনেক দল বলেছে যে এখন এটা সম্ভবপর নয়। আপনি তো ওই সময় সিদ্ধান্তগুলো নেননি, আপনি ভুল করেছেন। তো ভুলের খেসারত আসলে মাঝপথে দেওয়া যায় না। আজকে নাহিদরা যে ভুল করেছেন, এই ভুলের খেসারত জাতি কিভাবে দেবে? আর একটা গণ অভ্যুত্থান, যেটা মঞ্জু ভাই বলেছেন, এবং এই গণ অভ্যুত্থান কি আসলেই সহজ? হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান করতে 16 বছর লেগেছে। আপনার কি মনে হয়? আমরা জি কতগুলো প্রাণ গিয়েছে। সুতরাং এখন আসলে গণ অভ্যুত্থান, এটা আমরা রাজনৈতিক বক্তব্য অনেকে দিচ্ছি। গণ অভ্যুত্থান এত সস্তা জিনিস না যে আপনি বললেন আর হয়ে গেল। জি, নির্বাচনের আগেই সংবিধান সংশোধন করতে হবে, তা না হলে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে আরো একটি গণ অভ্যুত্থান হবে। সেই অভ্যুত্থান কাদের নেতৃত্ব হবে? এবার যারা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের বিপক্ষেই কি সেই অভ্যুত্থান হবে? মানে সেই অভ্যুত্থানে কি আওয়ামী লীগের ঢুকে পড়ার, মানে সেই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের ঢুকে পড়ার কোনো চান্সেস আছে কিনা? আপনাকে ধন্যবাদ। এই যে সংবিধানের দোহাইগুলো দেওয়া হচ্ছে, আমরা অনেকগুলো কাজ করছি। খোদ আমাদের অস্তিত্ব, এই যে কমিশনে আমাদের অস্তিত্ব, এটা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অস্তিত্ব। কোথায় আছে এটা সংবিধানে? যে আপনি সংবিধান নিয়ে বসার আমাদেরকে ম্যান্ডেট কে দিয়েছে? যদি আপনি গণ অভ্যুত্থানকে রেফারেন্স না করেন, এই সংবিধানকে রেফারেন্স করলে এটা কোনো সুযোগ নেই। এই সংবিধানকে রেফারেন্স করলে আপনার জন্য একটা জিনিসই আছে, ফাঁসির দড়ি। আর যদি আপনি গণ অভ্যুত্থানকে রেফারেন্স করেন, তাহলে আমাদের এই বসাটা ঠিক আছে। সেটার ম্যান্ডেটের ভিত্তিতে আমরা বসছি, এবং জুলাই সনদ নামে একটা জিনিস আমরা তৈরি করে অনেক দূর পর্যন্ত দিয়ে দিচ্ছি, যেটা গণভোটে আমরা বিশ্বাস করি যে জনগণ এটাকে পাশ করে নেবে। অন টপ অফ দ্যাট, পরবর্তী পার্লামেন্ট, যাকে আবার একটা ডুয়েল রোল দেওয়া হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি রোল দেওয়া হবে, সে এই জিনিসগুলোকে অনুমোদন করে নেবে। দ্যাটস ইট, আপনার কাজ শেষ। এরপর পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এরপরেও যদি আবার কোনো সরকার দুর্নীতিগ্রস্ত হয়, তার বিরুদ্ধে আবারও আন্দোলন হবে। আমরা তো বলছি না যে বাংলাদেশ আর একেবারে বাংলাদেশ বেহেস্ত হয়ে যাবে, সেটা হবে না। নেপালের মতো আবারও আন্দোলন হতে পারে। কিন্তু এই যে সাংবিধানিক ক্রাইসিস, এই যে স্ট্রাকচারাল ক্রাইসিস, এটা বারবার ঘুরে ফিরে আসবে না বাংলাদেশে। কিন্তু বারবার আপনি হিস্টোরিক্যাল পয়েন্টগুলো যদি খেয়াল করেন, বারবার এই যে সাংবিধানিক যে ক্রাইসিসটার মুখে আমরা এসে দাঁড়াই, এটাকে বাইপাস করি বলেই কিন্তু নানা ধরনের সমস্যা হয়। যেমন 2007-এর উদাহরণটা দেখতে পারেন। 90 গণঅভ্যুত্থান ঘটেছে, 24-এ গণঅভ্যুত্থান ঘটেছে। 2007-এ সেই ধরনের কোনো পজিটিভ ফোর্স সমাজে ছিল না, বা জনগণ ছিল না, বলে আপনি একটা 1/11-এর মতো ঘটনা ঘটেছে। ক্রাইসিস আপনার সামনে আসবে, যদি পজিটিভ ফোর্স থাকে তাহলে গণঅভ্যুত্থান ঘটবে, যদি পজিটিভ ফোর্স না থাকে তাহলে 1/11-এর মতো ঘটবে। কিন্তু কিছু একটা ঘটবেই, এইটা হচ্ছে বাস্তবতা। এই ডেডলকটা আমরা কাটাতে চাচ্ছি, এবং এটা কাটাতে চাইলে যারা শাসন করবে, সেটা বিএনপি হোক, সেটা জামায়াত ইসলামী হোক, সেটা এনসিপি হোক, সেটা গণ অধিকার পরিষদ হোক, যারা সরকারে আসবে তাদের জন্যই কিন্তু ভালো।
ভালো। ফলে আমাদের যে পলিটিক্স এই মুহূর্তে বা যে কথাগুলো হচ্ছে, এটা প্রত্যেকটা দলের জন্য মানে বেটার, তারা একটা বেটার সিস্টেমের মধ্যে থেকে গভর্ন করবে। এটা কি ভালো না? এটা এই কথাটাই এসেছে। আমাদের রাজনীতিবিদদের এক ধরনের চরিত্র হলো, আপনি যখন টেবিলে বসবেন খুব মিষ্টি কথা বলবেন, এখন মিডিয়ার সামনে তো কিছু গরম কথা বলতে হয়। তো আমার কাছে মনে হয় জামাত ভিতরে যে সফট আলোচনা করেছে, শিশির মনির ভাই বক্তব্য রেখেছে, অত্যন্ত পজিটিভ ছিল। বাইরে এসে আরেকজন নেতা আবার সেটাকে উল্টে দিয়েছে, অর্থাৎ আমরা যে ইতিবাচক আলোচনা করলাম, জনগণ এটাকে ভালোভাবে নিল, এটা আবার একজন পলিটিশিয়ান বাইরে এসে জনগণকে হতাশ করলো। আর বিএনপির পক্ষ থেকে আমার কাছে মনে হয় যে তারা অনেক ছাড় দিচ্ছে। আগে যে ধরনের অবস্থা ছিল, আজকে আমার সেটি মনে হয়নি। আজকে সালাউদ্দিন ভাই তিনি স্পষ্টভাবেই গণভোটের পক্ষে বক্তব্য দিয়েছেন, এবং অন্যদিন যেভাবে আপনার 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বলতেন, সেদিকে ওইভাবে গুরুত্ব আজকে দেননি। তার মানে আজকে সবগুলো দল তারা কিন্তু মোটামুটি এই গণভোটের ব্যাপারে একমত হয়েছে। আমার আমার যে অবজারভেশন, একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে যদি আপনার এই জুলাই সনদের পক্ষে ভোট নেওয়া হয়, অর্থাৎ গণভোট, এক্ষেত্রে জামাত, বিএনপি, এনসিপি বা প্রত্যেকটা দল একটা জায়গায় থাকবে বা একমতে থাকবে বলে আমার কাছে মনে হয়েছে। আমরা এই কথাগুলো বলছিলাম আমাদের দলের পক্ষ থেকে, যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোট নেওয়া, এটা আমাদের প্রস্তাবনা ছিল। আজকে দেখলাম সবগুলো দল মোটামুটি এই জায়গায় একটা জায়গায় একমতে এসেছে। এবং বাইরে কি বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে মনে হয় যে মিডিয়াকে গরম করার জন্য, পাবলিককে উত্তেজিত করার জন্য, দলীয় নেতাকর্মীরা আছে তাদেরকে এক ধরনের বার্তা দেওয়ার নিজেদেরকে জন্য, প্রধান বিরোধী দল হিসেবে জাহির করার জন্য এরকম কিছু মনে হয়েছে। হতে পারে। এখন জামাতের ভিতরের আলোচনা খুব ঠান্ডা মনে হয়েছে, এবং মনে হয়েছে যে সরকার যদি এক ধরনের সিদ্ধান্ত নেয়, দেখেন আজকে না, আমি এর আগেও মিটিং এ বলেছিলাম, এই যে আমাদের ভিতরে মোটামুটি 80% আমরা একমতে পৌঁছেছি, তাই না, আর 20% আমাদের ভিতরে ভিন্নমত রয়েছে। এই ভিন্নমতকে ঐক্যমতে নিয়ে আসার দায়িত্ব কার? সরকারের। আমি গত বৈঠকে যে বক্তব্য রেখেছিলাম যে মাননীয় আলী রিয়াজ স্যার, আপনি যেটি বলছেন যে আপনারা শুধুমাত্র সরকারকে পরামর্শ দিবেন, কিন্তু এই কমিশনের প্রধানকে মাননীয় প্রধান উপদেষ্টার অধীনে আপনার অন্যান্য উপদেষ্টারা, সেক্ষেত্রে আপনারাও সরকারের অংশ, আপনারা সবাই মিলে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। সে সময় আলী রিয়াজ স্যার আমাকে থামিয়ে দেয়। তিনি বলেন যে রাশেদ, আপনার কথা শুনলে বিভ্রান্ত হই। আজকে সেই আলী রিয়াজ স্যার আমাকে ধন্যবাদ দিয়েছেন। আমি স্যারকে বলেছি যে স্যার, এখন তো সবাই আমার লাইনে হাঁটতেছে, আমি যে কথা বলেছিলাম যে আপনাদেরকে দিন শেষে সিদ্ধান্ত নিতে হবে, এখন মনে করেন যে বিএনপির যে ধরনের দাবি, জামাতের ভিন্ন ধরনের দাবি, এনসিপি আরেক ধরনের দাবি করছে, কিন্তু এই যে ভিন্ন দাবি, এইটাকে ঐক্যমতে কে আনবে? অবশ্যই এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আর সরকারের পাটকে এই যে জাতীয় ঐক্যমত কমিশন, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে তারা দেখলাম যে ওই সিদ্ধান্ত নেওয়ার দিকে যাচ্ছে, এটাকে আমি পজিটিভ ভাবে দেখি। সরোয়ার তুষার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেক উপদেষ্টাই নিজেদের আখের গুছিয়েছে, তারা গণ অভ্যুত্থানের শক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, যখন সময় আসবে তাদের নামও আমরা প্রকাশ করব। উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে নিয়াজও করে রেখেছে দাবি করে নাহিদ বলেন, তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে। উপদেষ্টারা আখের গুছিয়েছে, তাদের নাম এখনই কেন আপনারা বলছেন না? মানে এখনই বললে সুবিধা হতো কি, জনগণ তাদের চিনতো এবং তারা আরো আখের গোছানোর আসলে সুযোগ পেত না, এখন কেন বলছেন না? আমার একটা অনুমান ছিল যে আজকে আপনি প্রশ্নটা করবেন, একদম সত্যি সত্যি আমার একটা ধারণা ছিল আপনি করবেন। এনিওয়ে, এটা আমরা তো এটা দলগতভাবে বলি নাই, উনি একজন উপদেষ্টা ছিলেন, হি ইজ অ্যান ইনসাইডার। ওই জায়গা থেকে উনি হয়তো জানেন অনেক কিছু, যে কোন উপদেষ্টারা কি ধরনের ভূমিকা নিচ্ছেন না নিচ্ছেন। আমরা বাইরে থেকে অনেক কিছু শুনি, সবটা তো আমরা রাজনৈতিক ভাবে আনতে পারি না, কিন্তু ডেফিনেটলি আমি মনে করি যে নাহিদ ইসলাম যেহেতু তার 3টা রোল, তিনি গণ অভ্যুত্থানের একজন নেতা, শীর্ষ নেতা, তারপরে তিনি উপদেষ্টা ছিলেন, তিনি এখন একটা দলের প্রধান। ফলে তিনি সার্বিক দিক বিবেচনা করে যখন ঠিক মনে করবেন যে কখন এই হুইসেল ব্লোয়িংটা করতে হবে, তো তিনি তখন সেটা করবেন। ইতিমধ্যে তিনি যেটা বলেছেন এটা কিন্তু অনেক অ্যালার্মিং, যে উপদেষ্টাদের যে গণ অভ্যুত্থানের, আমি নিজে কিন্তু অনেকবার আপনার টকশোতে এসে বলেছি যে অনেক উপদেষ্টাদেরকে দেখলে মনে হয় তারা পেইড লিভে আছে, একটা খুব মজার মধ্যে আছে। হ্যাঁ, গণ অভ্যুত্থানের যে পেইন, এরপরে মানুষের যে পেইন, আহতদের যে কাতরানি থেকে শুরু করে মানুষের যে আকাঙ্ক্ষা, সেগুলো একজন উপদেষ্টার যেভাবে চেহারার মধ্যে দেখা যাবে, তিনি দাঁড়ালে যেটা বোঝা যাবে যে আমি এগুলো দ্বারা বার্ডেন্ড, এটা মনে হয় না আমাদের কাছে। সেখান থেকে উনি এই কথা বলে থাকতে পারেন। আর আখের গুছানো
তদবির বাণিজ্য, এটা সেটা, এগুলোর কথা তো আমরা প্রতিনিয়ত শুনতেই পাচ্ছি নানাভাবে। তো সেগুলো থেকে উনি বলেছেন আমাদের হয়তো অপেক্ষা করতে হবে যে তিনি আসলে কখন বলবেন, যে সময় হলে তাদের নাম বলবেন। এর আগ পর্যন্ত আমার পক্ষে এটা বলা সম্ভব না। সৈয়দ তুষার, তিনি নাহিদ ইসলাম আপনাদের দলের আহ্বায়ক। আপনারা সকলে মিলে বললেও যেটা সত্য হবে না, তিনি একা বললে সেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই। আপনারা কি এই কারণে এখন অর্ধেকটা বলছেন, পুরোটা বলছেন না? এই কারণে তিনি নাহিদ ইসলাম আরেকটা কথা বলেছেন, অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার উপর আস্থা রেখে প্রতারিত হয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। আপনারা যদি প্রতারিত না হতেন তাহলে নামই বলতেন না কখনো, বা এইটুকুও বলতেন না, এমন কি না? না, প্রতারিত না হলে তো এই প্রশ্নটি আসতো না। আজকে যে আমরা শুধু আপনারা প্রতারিত হয়েছেন বলে বলছেন, কিন্তু জনগণ যে প্রতারিত না, হচ্ছে এটা উনি জনগণের পক্ষ থেকেই বলেছেন বলে আমার মনে হয়। কারণ কি, আপনি এই যে এখন কমিশনে গিয়ে আপনি আলোচনা করছেন, এই যে এখন যে কথাগুলো আসে, কনস্টিটিউশনাল অর্ডার দিতে হবে, প্রোক্লেমেশন করতে হবে, এই আলোচনাগুলো কিন্তু এখন করার কথা না আমাদের, এক বছর পরে। এখন আপনার শুধু ইলেকশনের প্রস্তুতি নেওয়ার কথা, এটা আপনি অগাস্ট মাসেই করার কথা। কিন্তু এই যে যারা 106 এর ভেতর ঢুকিয়ে দিল বাংলাদেশকে, এবং ঢোকানোর ফলে যে কতগুলো মানে সমস্যা দেখা দিয়েছে, মানে যেগুলো ইনএভিটেবল প্রবলেম কতগুলো দেখা দিয়েছে, এইটা থেকে তো আমাদের মানে বেরোতে হবে। কারণ এখনই আপনার এই গণঅভ্যুত্থানের সরকার থাকতে থাকতেই কোর্টের মধ্যে গিয়ে কেউ প্রশ্ন করছে যে আপনারা যে হিয়ারিং করেছেন, হিয়ারিং কপি দেখান। এটা এখন ঘটছে, পরবর্তীতে আরো খারাপ কিছু ঘটতে পারে। ফলে এই যে তখন ছাত্ররা ইমোশনাল ছিল, তখন ছাত্ররা তো এই ব্যাপারগুলো জানতো না, তাদের এই অভিজ্ঞতা নাই, তারা আন্দোলন করতে পারে, রক্ত দিতে পারে, কিন্তু রাষ্ট্রের এই যে কতগুলো টেকনিক্যাল বিষয়, এটার ব্যাপারে যারা মিসগাইড করেছে, উনি তাদের ব্যাপারে বলে থাকতে পারেন যে তারা হয়তো আশ্বস্ত করেছিলেন যে না, এটার মধ্যে দিয়ে করলে আমরা একটা খুব সুন্দর সমাধানে পৌঁছাবো, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই সুন্দর সমাধানে পৌঁছানো না। যেমন ধরেন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন রাষ্ট্রপতির পদত্যাগ চাইলাম, যে এই রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত, এই গণঅভ্যুত্থানের পরে শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে এই গণঅভ্যুত্থানে সরকার গঠন করা যাবে কিনা। আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে এর চেয়ে ভালো আমাদেরকে 20 দেন, খেয়ে মরে যাই। কারণ এটা তো অ্যাবসার্ড যে শেখ হাসিনার প্রধান বিচারপতি, যিনি তখন পলাতক, তার কাছে রেফারেন্স পাঠাচ্ছেন 106 এর মধ্যে দিয়ে যে এই সরকার গঠন করা যাবে কিনা। তো এই রাস্তায় যারা আমাদেরকে নিয়ে গেছেন, এর কোনো দরকার ছিল না। ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছেন ওই হেলিকপ্টারের চাকায় ঝুলে যদি এই রাষ্ট্রপতি চলে যেতেন, তাহলে সাংবিধানিক ধারাবাহিকতার কি হতো? এই প্রশ্নটা কি চিন্তা করেছেন? যে এখন তো রাষ্ট্রপতি আছে থেকে বলা হচ্ছে যে না, ওনাকে রাখতে হবে কারণ সাংবিধানিক ধারাবাহিকতা। যদি উনি সহ পালিয়ে যেতেন তখন কি হতো? ফলে সাংবিধানিক ধারাবাহিকতা ইট ইজ আ ব্লাফ। এই ব্লাফটা আমাদেরকে দেওয়া হয়েছে। তখন ছাত্ররা নানা কারণে বুঝতে পারে নাই, বা তাদের যারা সিনিয়র, যাদেরকে তারা বিশ্বাস করেছেন, তাদের দ্বারা তারা প্রতারিত হয়েছেন বলে উনারা মনে করছেন এক গণ অভ্যুত্থানের ফিগার হিসেবে। তো সেইটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ তাদের এই স্টেটমেন্টটা। এখন দেখা যাক, যাদের ব্যাপারে বলেছেন তাদের টনক নড়ে।